অপরিকল্পিত নগরায়নে উষ্ণ শহরে রূপ নিচ্ছে ঢাকা। জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। বেশি মুনাফার লোভে মাছ রপ্তানিতে অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, 2-1টি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত। এবং ফেরি চলাচল ব্যাহত হয়ে পাটুরিয়া দৌলতদিয়ায় অচলাবস্থা, যানবাহনের দীর্ঘ সারি। সিরাজগঞ্জের নির্মাণাধীন যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস। আসসালামু আলাইকুম, স্বাগত RTVর রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। ক্রমেই উষ্ণ শহরে পরিণত হচ্ছে ঢাকা। তাপমাত্রা বেড়ে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এজন্য দায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, চাহিদার চেয়ে কম গাছ ও জলাশয় ভরাট হওয়া। আর চিকিৎসকরা বলছেন, উত্তপ্ত আবহাওয়া মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে, যা বেশি দিন ধরে চললে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্য হুমকি সৃষ্টি করবে। রাজধানীর পরিবেশ নিয়ে আতিকুর রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। আশঙ্কাজনকভাবে উত্তপ্ত হচ্ছে ধরণী। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এর জন্য দায়ী করা হচ্ছে মানুষের সৃষ্টি কারণকে। বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ছে বাংলাদেশেও। এর সঙ্গে অপরিকল্পিত নগরায়ন যোগ হয়ে দিন দিন বাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা। বিজ্ঞান বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য 6 থেকে 7টি পরিপূর্ণ গাছ দরকার। সেই হিসেবে ঢাকার বর্তমান 1.5 কোটি জনসংখ্যার জন্য দরকার কমপক্ষে 9 কোটি গাছ। আবার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে কোনো দেশের কমপক্ষে 25% ভূমি জুড়ে গাছ থাকা প্রয়োজন। সেই হিসেবে 104 বর্গমাইলের ঢাকার 26 বর্গমাইল জুড়ে গাছ থাকার কথা। কিন্তু বাস্তবতা হলো, এমন অবস্থা থেকে যোজন যোজন দূরে ঢাকার বর্তমান চিত্র। নতুন গাছ লাগানো তো দূরের কথা, উল্টো যেগুলো আছে সেগুলো কেটে সাফ করা হচ্ছে। এত টেম্পারেচার আগে কখনোই দেখিনি আমরা। এবার তো তাপমাত্রা প্রায় 36+। আসলে গাছের সমারোহ বেশি থাকলে, বেশি গাছ লাগালে এই গরমটা ফিল করবো আমরা অনেক কম। পরিবেশ ঠিক মতো না থাকলে আমরা কিভাবে থাকবো? এটা তো আমাদেরকে এফেক্ট করবেই, জীবনযাত্রাকে এফেক্ট করবে। বিশেষজ্ঞরা বলছেন, গাছ ও জলাশয়ের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা ও ঘনবসতি হওয়ায় ঢাকায় থার্মোমিটারে যে তাপমাত্রা পাওয়া যায় তার চেয়ে অনুভূত তাপমাত্রা 3 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৈশ্বিকভাবে বিশ্বের তাপমাত্রা বাড়ছে ঠিক এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারাই। শিল্প দূষণ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় করা। আমাদের ঢাকাতে আমরা এটা ফিল করছি অন্যান্য দেশের সাথে তুলনামূলকভাবে বেশি। তার কারণ হচ্ছে আমাদের ঢাকা থেকে নীল এবং সবুজ হারিয়ে যাচ্ছে। ঢাকায় ভূমিদস্যু নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই। একটা শহরে কত মানুষ থাকবে এটা একটা পরিকল্পনা থাকতে হয়। আমাদের কোনো শহরেই কত মানুষ থাকবে এটার কোনো পরিকল্পনা সরকারের নেই। সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধি, আমাদের ড্যাব বাস্তবায়ন না করা, এই সবটা মিলে আজকে ঢাকা শহরের অবস্থা। এটা একটি, আমি বলবো যে এক ধরনের দুর্যোগের আগুনের মতো গরম হয়ে যাচ্ছে এখানে। এবং এখানে বসবাস মানুষ করতে পারবে কিনা আর 5 বছর 10 বছর পরে আমাদের সন্দেহ আছে। উষ্ণতা বাড়ায় ঢাকায় শীত কমে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হচ্ছে। এই পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা ঢাকায় অপরিকল্পিত নগরায়ন, গাছ কাটা, জলাশয় ভরাট করে ভবন নির্মাণ এবং বায়ু দূষণকে দায়ী করছেন। ফুটপাত করতে গেলে আপনি গাছ কাটবেন কেন? ফুটপাতে তো গাছটাকে রেখেই করা যায়, আরো ভালো হবে। ফুটপাতের উপরে গাছ রয়ে গেল, ও ছায়া দিবে এখানে। পুরাতন গাছ কোনটার দামই লক্ষ টাকার নিচে নয়। আমার ধারণা গাছ কাটা একটা ব্যবসার অংশ, এটা আর্থিক বেনিফিটের অংশ। সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করেছে যারা জলাশয় ভরাটকে লিগ্যালাইজ করে দিচ্ছে। ঢাকা শহরে আরবান ফরেস্ট হ্যাজ বিকাম আ মাস্ট। নতুবা লোকালাইজড যে ইম্প্যাক্টটা পড়ছে এটাকে আমরা কোনোভাবেই প্রশমন করতে পারবো না। আর চিকিৎসকরা বলছেন, পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি ঢাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। যদি সত্যিকারের তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা হচ্ছে 42 অথবা 43 ডিগ্রি সেন্টিগ্রেড,
তাপমাত্রার এই ভারসাম্যের জন্য তার প্রতিরক্ষা ব্যবস্থায় এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, ফলে সংক্রামক রোগগুলো বেড়ে যাচ্ছে। জীবাণুগুলো, ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো তাদের আচরণ বদলে দিচ্ছে। মানুষের যে প্রতিরোধ ক্ষমতা যেটি রয়েছে রোগের বিরুদ্ধে, সেটিতে পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধান সড়ক, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পরিবেশ বান্ধব গাছ লাগানো, মাঠ, জলাশয় ও ঢাকার আশপাশের নদীকে দখল ও দূষণমুক্ত করার পরামর্শ দিলেন পরিবেশবিদরা। আতিকা রহমান, RTV, ঢাকা। রাজধানী ঢাকাকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো করে গড়ে তুলতে পরিবহন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা সংস্কার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে টুয়ার্ডস গ্রেট ঢাকা শীর্ষক অনুষ্ঠানে কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় ঢাকার 2 মেয়র বলেন, গ্রেট ঢাকার চ্যালেঞ্জ মোকাবেলায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। সেলিম মালিকের রিপোর্ট। বিশ্বের অন্যতম মেগাসিটি রাজধানী ঢাকা। আয়তন না বাড়লেও কর্মসংস্থানের তাগিদে প্রতিদিনই মানুষ ভিড় করছে এই শহরে। আর বাড়তি মানুষের চাপে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে 400 বছরের পুরনো এই মহানগরী। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ঢাকাকেও গ্রেট ঢাকায় পরিণত করা সম্ভব। যেমনিভাবে উন্নত নগরীতে পরিণত করা গেছে ভারতের নয়াদিল্লিকে। আর সেই সফলতার কথাই জানালেন দিল্লির সাবেক মেয়র। We involved institutions, we involved the resident welfare associations of every colony, and today in Delhi, I can very proudly say, is one of the greenest capitals in the entire world. বিশ্বব্যাংক আয়োজিত এই সভায় ঢাকার মেয়ররা বললেন, পর্যাপ্ত বাজেট পেলে সবই সম্ভব। We have committed to change the city, but a city which has the largest population in the world, and with a tax GDP ratio or tax collection ratio with my expenditure is always minus, that city we have to change. The challenge is waste, the challenge is drainage, the challenge is population. It is a must to transform the city corporation into the city government. Is my place. অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী উন্নত ঢাকা গড়ার পরিকল্পনা তুলে ধরেন। We are exploring establishment of circular riverways as a vibrant public transport option, along the developing a master plan for ensuring water flow and controlling pollution of surrounding rivers. এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার তাগিদ দিলেন মন্ত্রী। And as a capital of developed country, সেলিম মালিক, RTV, ঢাকা। অধিক মুনাফার লোভে মাছ রপ্তানির ক্ষেত্রে অসদুপায় অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি। শরীয়ত খানের রিপোর্ট। মাছ চাষে গর্ব দেশ, বদলে দেব বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ 2017। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্যক্ষেত্রে অবদান রাখায় 13 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু গণভবনের লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা ছেড়ে মৎস্য সপ্তাহের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মাছ চাষে অধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ। ইলিশ হচ্ছে একটা মৌসুমে পাওয়া যায় বেশি, যেমন এখন যখনই শ্রাবণ মাস শুরু হলো তখনই কিন্তু ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে। আমরা অনেক আগের থেকে আমাদের পত্রপত্রিকা লেখে ইলিশ পাওয়া যাচ্ছে না, ইলিশ নাই, ইলিশ নাই, কিন্তু যারা লেখেন তারা এটা খেয়াল করেন না যে আসলে ইলিশ মাছটা ঠিক কোন সময় মানে সত্যিকারভাবে আসে এবং পাওয়া যায়। যখনই পানি নামতে শুরু করে, কারণ মাছের চরিত্র হচ্ছে স্রোতের উল্টো দিকে চলা, তো যখনই পানি যত দ্রুত নামতে থাকে তখনই কিন্তু ওই ইলিশ ঝাঁকে ঝাঁকে আসতে থাকে। কাজে ইলিশ আবার রক্ষা করার প্রয়োজন আছে, কারণ ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য উপরে চলে আসে, কিন্তু সেই সময় অনেক সময় এই মাছগুলি ধরে ফেলা হয়। তা আমরা এই ইলিশ ইলিশ রক্ষা ও ঝাটকা নিধন রোধে কার্যকর কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বিপন্নপ্রায় মাছ সংরক্ষণ ও বংশবিস্তারে দেশের মুক্ত জলাশয়ে অভয়াশ্রম স্থাপন ও সংরক্ষণে মৎস্য খাত সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলিকে অনুরোধ করেছিলাম যেমন আমাদের কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, দেশি মাছ, এবং এটা আগে আমি দেখতাম শুধু কার্প জাতীয় মাছ আর তেলাপিয়া, এটার উপরেই গবেষণা চলতো, অন্য মাছের ছিল না। আমরা প্রথমে সেটা শুরু করি। কাজে আমরা যদি কোনটার বাজার চাহিদাটা বেশি সেটার উপরে মানে
নির্ভর করে আমাদের কিন্তু গবেষণা করা, উৎপাদন বৃদ্ধি করা এবং প্রক্রিয়াজাত করে সেটা বিদেশে রপ্তানি করা। এ সময় মাছ রপ্তানিতে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের এখানে হঠাৎ মুনাফার লোভে কিছু কিছু মানুষ কিছু ভেজাল দেওয়ার একটা প্রবণতা আছে। দরকারটা কি? এই ভেজাল দিয়ে মানে বেশি মুনাফা করতে যেয়ে একেবারে নিজের ব্যবসারও সর্বনাশ, দেশেরও সর্বনাশ। এই সর্বনাশের পথে যেন কেউ না যায়। পরে গণভবনের লেকে মাছের পোনা ছেড়ে মৎস্য সপ্তাহ 2017 উদযাপনের সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়ত খান, RTV, ঢাকা। এবছরের ডিসেম্বরের শেষে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি আরও জানান, ভোটের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কয়েকটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। এছাড়া ৩১ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসবে বলেও জানান কমিশন সচিব। আগামী ডিসেম্বরের শেষার্ধে এই নির্বাচন করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ড ডিভিএম পরীক্ষামূলকভাবে ইউজ করা যায় কিনা এ বিষয়ে আমরা কাজ করব এবং এটি সম্ভবত যাচাই করে অন্তত পাইলটিং যাতে রংপুর সিটি কর্পোরেশনের এক বা একাধিক ওয়ার্ডে আমরা সেটা করার চেষ্টা করব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন সংবিধানের বাইরে কিছু করলে আওয়ামী লীগও তার সমালোচনা করবে। দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে BRT এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার সংবিধান অনুযায়ী রুটিন ওয়ার্ক করবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ভোট নেব জনগণের কাছে, আমরা জনগণ নিয়ে ব্যস্ত। আমরা ইসি কি করছে সেটা তো আমরা বলছি, তারা যদি সংবিধানের বাইরে যায় তার সমালোচনা আমরাও করব। উন্নয়নে নয়, বন্দুকের জোরে ক্ষমতায় থাকার রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার দেশের নয়, আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। খুলনায় জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন, আজকে প্রধান নির্বাচন কমিশনের মুখে সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাই। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার থাকতে হবে, যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ইলেকশন কমিশনকে সাহায্য করবে। এদিকে কুমিল্লা নগরীর বাদুরতলায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন রুহুল কবির রিজভী। আপনি দেশের প্রধান নির্বাচন কমিশনার নন, আপনি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ঔপন্যাসিক ইসমাইল হোসেন সিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের স্মরণসভায় নির্বাচন কমিশনকে ভেবেচিন্তে কথা বলার অনুরোধ জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ২০১৪-এর ৫ জনের মতো মার্কা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, তাহলে এই কথা আমার বলতেই হবে। আন্দোলন ছোট ছোট দেখেছেন, এবার যে আন্দোলন হবে সে আন্দোলন ইতিহাসের সেই আন্দোলন, যে আন্দোলন দিয়ে একটা সরকারকে পতন ঘটিয়ে একটি সুন্দর স্বাভাবিক গ্রহণযোগ্য একটি সমাজ, একটা রাষ্ট্র, একটা সরকার প্রতিষ্ঠা করার দরকার পড়ে। বিএনপির এই নেতা আরো বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কখনোই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। জাহিদ রহমান, RTV, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে তৈরি হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের নির্দেশেই চলবে। রাজশাহী মহানগর পুলিশের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অপরাধীদের মামলা উঠিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম BPM অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশন যেভাবে পরিচালনা করবেন, আমাদের নিরাপত্তা বাহিনী সেই সময়টি নির্বাচনের সময় তার নির্দেশনায় চলবে। তিনি সিদ্ধান্ত নেবেন কিভাবে লেভেল প্লেইং গ্রাউন্ড হবে। তীব্র স্রোতে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে 17টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে 9টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। যাত্রীবাহী যানবাহন প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে কাঁচামাল পচে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলাচলকারী দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17টি জেলার যাত্রীদের ভোগান্তির চরমে উঠেছে। 2 ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে কয়েকশো যানবাহন। ঘন ঘন ফেরি বিকল হওয়া সহ তীব্র স্রোতে এই নৌরুট পাড়ি দিতে ফেরিগুলোর সময় লাগছে দ্বিগুণ। সারা দেশে কমছে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও লাখেরও বেশি মানুষ পানিবন্দী আছেন। বন্যায় পচে গেছে রোপা, আমন, আউশ ধান সহ বিভিন্ন ধরনের ফসল। এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। টাঙ্গাইলে বন্যার পানি কমলেও নদী ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙনে ঘর বাড়ি হারিয়ে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। সিরাজগঞ্জের চৌহালির নির্মাণাধীন যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ ধসে পড়েছে। এ নিয়ে বাঁধটি 8 দফা ভাঙন কবলে পড়ল। সকালে চৌহালি খাসপুকুরিয়া এলাকায় বাঁধের 15 মিটার অংশ ধসে গেছে। এতে আতঙ্কে আছেন নদী তীরের মানুষগুলো। ইচ্ছে জমা করি, পরিবারের আর্থিক ক্ষমতায়ন করি নামে নতুন প্রকল্পের যাত্রা শুরু করল জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বিশ্বের 9ম দেশ হিসেবে বাংলাদেশের শুরু হওয়া প্রকল্পে আর্থিক সহায়তা দেবে মেটলাইফ ফাউন্ডেশন। আর বরাবরের মতো সম্প্রচার সহযোগিতা সহ পাশে থাকছে আরটিভি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় যাত্রার। মারুফ রেজার রিপোর্ট। ইচ্ছে জমা করি, পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি একটি প্রকল্প, যে প্রকল্পটি শিশু ও তাদের মা বাবা বা যত্নকারীদের লক্ষ্য নির্ধারণ, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা তৈরি এবং প্রতিদিন তারা যে পছন্দ তৈরি করে সেই স্বপ্ন অর্জনে সহায়তা করবে। শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর এমন এক পরিকল্পনা নিয়ে শুরু করলো নতুন আরেক স্বপ্নযাত্রা, যেখানে বরাবরের মতো সঙ্গে আছে আরটিভি। অনুষ্ঠানের উদ্বোধনীতে নতুন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বাংলাদেশে আমরা 10টি স্টুডিও সেগমেন্ট, 10টি লাইভ অ্যাকশন সেগমেন্ট, 4টি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, একটি প্রোমো ভিডিও প্রস্তুত করছি, যা সম্প্রচারিত হবে বিটিভি এবং বলার অপেক্ষা রাখে না আরটিভিতেও। আমি মনে করি এটি আমাদের দেশে আর্থিক বিষয়ক জ্ঞান এবং সময় উপযোগী উদ্যোগ। বিশেষ অতিথি বা প্রধান অতিথি সবার কণ্ঠেই ছিল নতুন প্রকল্পের প্রতি শুভকামনা। সেই সঙ্গে দেশের পাশাপাশি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান আরটিভিকে। Children and their families will learn the importance of responsible saving and spending, and our partners here at RTV, who brings Sisimpur into millions of homes across this Shonar Bangla. মানবের সমাজ হবে, দানবের নয়। এই মানবের সমাজ গড়তে গেলে তো একটু গান শিখতে হবে, একটু কবিতা পড়তে হবে, একটু ছবি আঁকতে হবে। প্রত্যেককে একদিকে যেমন বাংলাদেশের নাগরিক, অন্যদিকে তেমনি বিশ্ব নাগরিক হিসেবে আমাদের শিশুদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে আরটিভি যদি চায় তাহলে আমাদের মন্ত্রণালয়ের সাথেও তারা সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামগুলো করতে পারবে। নতুন প্রকল্পের প্রতি শুভকামনা জানিয়ে সিসিমপুর সহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। Last but not least, I would like to thank all members of SISEM workshop for their efforts. RTV's promise to be along with Sisimpur as its broadcast partner. অনুষ্ঠানের এক ফাঁকে উদ্বোধন করা হয় সিসিমপুর ওয়েবসাইটের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এবারে মিল্ক ভিটা সংবাদ বিরতি। যখন